একটু আলোচনা করব। ফাইন্যান্সিয়াল ডিসিশনের মধ্যে মূলত 6.1 এ আছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এই অধ্যায়ের মূল ফোকাস হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ বলতে বুঝি ভারযুক্ত গড় মূলধন ব্যয়। আর আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সও দেখেছি ভারযুক্ত গড় তখনই করতে হয় যখন একাধিক বিষয়ের গড়কে আমরা আবার একসাথে গড় করি, সেটা ভারযুক্ত গড়। তাহলে নামকরণ থেকে বোঝা যাচ্ছে যে এখানে মূলধনের কয়েকটা ব্যয় একত্রিত হয়ে তারপরে গড় ব্যয় নির্ণয় করা হবে। সুতরাং সবার আগে আমরা জেনে নিই যে একটা যৌথ মূলধনী কোম্পানির মূলধনের কম্পোনেন্টসগুলো কী কী। কম্পোনেন্টস অফ ক্যাপিটাল অফ এ জয়েন্ট স্টক কোম্পানি। তাহলে প্রথমত আমরা দেখি যে তারা যদি দীর্ঘমেয়াদী ঋণ নেয় তাহলে তাদের থাকবে তোমার লং টার্ম ডেট থাকবে। তারপর যদি তারা অগ্রাধিকার শেয়ার বিক্রি করে তাহলে তাদের প্রেফার্ড স্টক থাকবে। আর সাধারণ শেয়ার তো থাকবেই, কমন স্টক। আর কোম্পানি যদি তাদের অর্জিত লভ্যাংশ শেয়ার মালিকদের মধ্যে বিতরণ না করে কিছু অংশ কারবারে রেখে দেয় তাহলে সেটাকে বলা হয় অবন্টিত আয় বা রিটেইন আর্নিংস। সুতরাং এই যে আমরা চারটা কম্পোনেন্টস অফ এ জয়েন্ট স্টক কোম্পানি দেখতে পেলাম। নাম্বার ওয়ান, লং টার্ম ডেট। শর্ট টার্ম ডেট কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আসবে না, কস্ট অফ ক্যাপিটালের মধ্যে আসবে না, ঠিক আছে। এখানে আসবে লং টার্ম ফিনান্সিংগুলো, লং টার্ম ডেট, প্রেফার্ড স্টক, কমন স্টক অ্যান্ড রিটেইন আর্নিংস। তাহলে এই যে চারটা কম্পোনেন্টস থেকে মূলধন কোম্পানি মূলধন সংগ্রহ করবে, প্রত্যেকটা কম্পোনেন্টসের পিছনে কোম্পানিকে কিছু ব্যয় নির্বাহ করতে হয়, অর্থাৎ কোনো কিছুই ব্যয়বিহীন নয়। তাহলে এখন এই প্রত্যেকটা উৎসের পৃথক পৃথক ব্যয়কে বলা হয় তোমার স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। আর এই চারটাকে যদি আমরা একটা গড় করি সেটা হয়ে যাবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা সাধারণত এই কোম্পানি, একটা যৌথ মূলধনী কোম্পানি, তার ঋণকৃত মূলধনের ব্যয় এবং কোম্পানির কাছে অগ্রাধিকার শেয়ার মালিকগণ এবং সাধারণ শেয়ার মালিকগণ তাদের বিনিয়োজিত অর্থের বিপরীতে বা তারা যে শেয়ার ক্রয় করে তার বিপরীতে যে ন্যূনতম যে লভ্যাংশটা প্রত্যাশা করে এটাকে বলা হয় মূলধন ব্যয়। তাহলে আর এই চারটা উৎসের ব্যয়কে যখন আমরা সমন্বিতভাবে গড় করব তখন সেটাকে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা ফাইনালি আমরা সহজ সাদামাটা ভাষায় বলতে পারি যে মূলধন ব্যবহার করার জন্য, মূলধন যারা সরবরাহ করবে তাদের পিছনে কোম্পানির যে ব্যয় হয় সেটাকে বলা হয় মূলধন ব্যয় বা মূলধনের ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। ওকে, বাস্তব জীবনে আমরা কোনো একটা নির্দিষ্ট দূরত্বে যদি রিক্সায় করে যাই অথবা সিএনজি বাহনে যাই অথবা বাসে যাই, আমরা যে ভাড়াটা দিই তার মানে কি ওটা দূরত্ব আমাকে একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছে দেওয়ার ব্যয়। ঠিক আমরা বা একটা কোম্পানি যে মূলধন ব্যবহার করছে তার ফান্ড সংগ্রহ করার জন্য, ওই মূলধনটা যে ঋণ করে নিলে ঋণের জন্য নির্দিষ্ট সুদ দিতে হবে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে নিলে অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে নির্দিষ্ট লভ্যাংশ দিতে হবে, সাধারণ শেয়ার মালিক যারা তারা হিসাব কিতাব শেষে ঋণের সুদ পরিশোধের পর অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটা তারা লভ্যাংশ হিসেবে নেবে। আর কিছু অংশ কোম্পানি তাদের আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য কিছু কারবারে রেখে দেবে, সেটাকে বলা হয় অবন্টিত আয়। তাহলে এই অবন্টিত আয় সহ এই চারটা উৎসের পৃথক পৃথক ব্যয় নির্ণয় করলে সেটাকে বলা হবে স্পেসিফিক সোর্স অফ কস্ট অফ ক্যাপিটাল। আর এই চারটা উৎসর যখন আমরা গড় ব্যয় নির্ণয় করবো সেটাকে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো এই ছিল আমাদের একদম খুবই সংক্ষিপ্তভাবে থিওরিটিক্যাল আলোচনা। আমরা মূলত মেইন ফোকাসটা করব আমরা যে প্রবলেমগুলো কীভাবে সলভ করব। আজকের ক্লাসটা শুধুমাত্র আমরা এই থিওরিটিক্যাল পোর্শন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব এবং প্র্যাকটিক্যাল প্রবলেমে আমি আজকের এই ফর্মুলা দিয়ে তোমাদেরকে বলবো তোমরা যেই পাবলিশারের বই, যে রাইটারের বই ফলো করো না কেন, ওই বইতে প্রচুর প্রবলেম সলভ করে দেওয়া আছে এবং ইন্ডিভিজুয়াল আমার এই ফর্মুলাকে সামনে রেখে তোমরা এই ইন্ডিভিজুয়াল কস্ট অফ লং টার্ম ডেট এটা করো, কস্ট অফ রেডিমেড ডেট করো, কস্ট অফ প্রেফার্ড স্টক করো, কস্ট অফ কমন স্টক করো, কস্ট অফ রিটেন আর্নিংস করো। এরপরে আমরা আগামী ক্লাসে তোমাদেরকে চারোটাকে কমপ্লিট করে নিয়ে, যেটা ইউনিভার্সিটি এক্সাম কোশ্চেন, যেহেতু অনলাইন ক্লাস খুবই লিমিটেড, আমরা একটা ইউনিভার্সিটি এক্সাম কোশ্চেন কয়েকটা সলভ করে দিয়ে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। আর ভেরি আনফর্চুনেট, আমরা যে এর আগে তোমার ইনভেস্টমেন্ট থিওরিজ নিয়ে আলোচনা করেছে, বারবার বলেছি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে সরাসরি ফোনে কথা বলার জন্য। আনফর্চুনেটলি আমি কোনো ফোন কল পাইনি।
তাই আমি ধরে নিয়েছি ওই চ্যাপ্টারটা তোমাদের সবার আয়ত্ত হয়ে গেছে, তাই আমি নতুন চ্যাপ্টারে সুইচ করলাম। চলো আমরা শুরুতেই যেটা আছে কস্ট অফ লং টার্ম ডেট, এখানে বিফোর অ্যান্ড আফটার ট্যাক্স। আমাদের অঙ্ক করার পারপাসে আফটার ট্যাক্সটাই লাগবে, কেননা তোমার এই ঋণকৃত মূলধনটাকে সবচেয়ে বলা হয় কম ব্যয়বহুল যে মূলধন সংগ্রহের উৎস। কেননা যে সকল যৌথ মূলধনী কোম্পানি ঋণ করে মূলধন সংগ্রহ করবে, সরকার তাদেরকে প্রণোদনার জন্য এই ঋণকৃত অংশের উপর ঋণের সুদের উপর তাদেরকে কর ছাড় দেয়। তাহলে আমরা মাথায় রাখবো মূলধন ব্যয় বলতে, ঋণকৃত মূলধন ব্যয় বলতে আফটার ট্যাক্স কস্ট অফ ডেটকেই বোঝাবে। তারপরও ফর্মুলার খাতিরে জানার জন্য আমরা বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্স দুটোই পাশাপাশি রেখেছি। বাই দিস টাইম তোমরা জেনে গেছো ঋণ দুই ধরনের হয়, একটা হলো পারপিচুয়াল ডেট যেটা অপরিশোধযোগ্য ঋণ, আর আমরা যখন ঋণের ব্যয় নির্ণয় করবো তাহলে এটা হয়ে গেছে কস্ট অফ পারপিচুয়াল ডেট, অপরিশোধযোগ্য ঋণের ব্যয়। যখন এটা বিফোর ট্যাক্স হবে কে আই দ্বারা প্রকাশ করবে, তাহলে কে ফর কস্ট, এটা ল্যাটিন ওয়ার্ড, ওরা সি দিয়ে ইউজ না করে কে দ্বারা ইউজ করে, কে ফর কস্ট, আই ফর ইন্টারেস্ট, কস্ট অফ ইন্টারেস্ট। তাহলে INT মিনস ইন্টারেস্ট, ইন্টারেস্ট ডিভাইডেড বাই NSB ইনটু 100। কোনো কোনো বইতে জাস্ট আই লিখছে, আই ডিভাইডেড বাই NSB ইনটু 100। অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় এটা আই না 1, তাই রিস্ক নেওয়ার প্রয়োজনে ফার্স্ট তিনটা লেটার লিখো INT, দ্যাট মিনস ইন্টারেস্ট ডিভাইডেড বাই NSB ইনটু 100। তাহলে INT দ্বারা আমরা বুঝলাম ইন্টারেস্ট, যেহেতু বোর্ডে স্পেস কম তোমরা দেখতে পাচ্ছ তাই আমি আর হিয়ারগুলো লিখিনি। আর তোমরা যেহেতু ফোর্থ ইয়ার লেভেলের স্টুডেন্টস, তাহলে আমি ধরে নিব যে তোমরা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। তাহলে আসো আমরা এখানে INT ফর ইন্টারেস্ট আর NS হলো নেট সেলস ভ্যালু। তাহলে এখানে আমাকে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা দেখবো যে একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু থাকবে, তারপরে ফেস ভ্যালু থেকে ফেস ভ্যালুর সাথে যদি আমরা প্রিমিয়াম যোগ করি তাহলে আমরা পাবো সেল ভ্যালু, অথবা ডিসকাউন্ট মাইনাস করলে পাবো সেল ভ্যালু। আর সেল ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বা আদার কস্ট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো নেট সেলস ভ্যালু। ওকে, আর তোমরা সবাই জানো প্রিমিয়াম মিনস অধিহার আর ডিসকাউন্ট মিনস অবহার। তোমরা শেয়ার ইস্যু অঙ্কগুলো পড়েছো, শেয়ার বা ডিবেঞ্চার অধিহারও বিক্রি করা যায়, অবহারও বিক্রি করা যায়। আমরা যখন প্র্যাকটিক্যাল প্রবলেম করবো তখন দেখাবো। তাহলে আমি NSBটা ক্লিয়ার করে দিলাম। NSBর আগে দুটো স্টেপ আছে, একটা হলো ফেস ভ্যালু যেটা অভিহিত মূল্য, আর ফেস ভ্যালুর সাথে অধিহার যোগ হলে যোগ করে অথবা অবহার বিয়োগ করে আমরা পাবো সেলস ভ্যালু। আর সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বা শেয়ার বিক্রয় বা ডিবেঞ্চার বিক্রয়ের যে খরচ, সেই খরচটা বাদ দিয়ে দিলে পাবো আমরা নেট সেলস ভ্যালু। তাহলে যখন আমরা বিফোর ট্যাক্স হবে জাস্ট ইন্টারেস্টকে নেট সেলস ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই আমরা এই কস্ট অফ পারপিচুয়াল ডেটের শতকরা হারটা পেয়ে যাব। এরপরে আমরা যেটা বেশি মাথায় রাখবো সেটা হলো আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। এটা কে ডি দ্বারা প্রকাশ করে, কে ফর কস্ট, ডি ফর ডেট। ওকে, তাহলে এটা হলো ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস TR, TR means tax rate divided by NSB into 100. Look at the board, একটু আগে যেটা বলেছিলাম যে এখানে শুধু I divided by NSB লিখি আর দেখো এখানে 1, তাহলে একটা কনফিউশনের একটা সম্ভাবনা থাকে। তাই তোমরা ওটা না করে আমার মতো INT পুরোটা লিখবে, তাহলে এটা ইন্টারেস্ট স্পষ্ট বোঝা যাবে। আর যখন একটা ইয়ে থাকবে তখন এটা 1, তাহলে এটা উচ্চারণটি হবে ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই NSB ইনটু 100। ওকে, তাহলে এই ছিল আমার কস্ট অফ পারপিচুয়াল ডেট বা অপরিশোধযোগ্য ঋণের ব্যয়ের বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্স নির্ণয়ের সূত্র। এরপর আমরা চলে যাই, তোমরা এই ফোর্থ ইয়ার লেভেলে এই ধরনের অঙ্ক পাবে। কস্ট অফ রিডিমেবল ডেট বা পরিশোধযোগ্য ঋণের ব্যয় নির্ণয় করতে বলা হতে পারে। অপরিশোধযোগ্য ব্যয়টা একটু ঋণটা একটু জেনে রাখো। এই ধরনের ঋণ ইস্যু করার সময়, ঋণপত্র বিক্রি করার সময় কোম্পানি শর্ত দিয়ে দেয় যে কোম্পানির আয়ুষ্কালে কেউ কোম্পানির কাছ থেকে ঋণের টাকা ফেরত চেতে পারবে না। তখন তোমাদের মনে স্বাভাবিক প্রশ্ন দেখতে হবে, তাহলে আমরা টাকাটা কোথায় পাবো? যে বিনিয়োগ করলাম আমরা কি লাইফ লং বিনিয়োগ করলাম নাকি? তোমরা যদি প্রয়োজন হয় তাহলে ওই বিনিয়োগকারী স্টক এক্সচেঞ্জে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জে যে তার এই শেয়ার অথবা ডিবেঞ্চার বিক্রি করে দিতে পারবে। এইভাবে সে তার ইনভেস্টেড অ্যামাউন্টটা রিব্যাক পেতে পারে, কিন্তু কোম্পানির কাছ থেকে সে কোনো টাকা ফেরত পাবে না। এটা হলো অপরিশোধযোগ্য। আর পরিশোধযোগ্য এটা কোম্পানি বিলি করার সময় একটা মেয়াদ দিয়ে দেয়। ঠিক তোমরা অঙ্ক ক্ষেত্রে যে ক্ষেত্রে মেয়াদ থাকবে না সেটা হবে অপরিশোধযোগ্য, আর যে সকল মেয়াদ থাকবে সেটা হবে পরিশোধযোগ্য। তাহলে পরিশোধযোগ্যকে আমরা ইংরেজিতে এটাকে বলা হয় রিডিমেবল ডেট বা পরিশোধযোগ্য ঋণের ব্যয়। এখানেও বিফোর ট্যাক্স, আবার সে প্রত্যেকটা একই KI, তাহলে ইন্টারেস্ট প্লাস RV মাইনাস NSB ডিভাইডেড বাই N
আরবি প্লাস এনএসবি ডিভাইড বাই 2। এক্ষেত্রে আরবি মিনস রিডিমেবল ভ্যালু। আমি নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা যে মূল্যে এই ডিবেঞ্চারটা পরিশোধ করব সেটাকে বলা হবে রিডিমেবল ভ্যালু, বাংলা এটাকে বলা হয় পরিশোধযোগ্য মূল্য। এনএসবি ঠিক আগের মতোই। আর এন ফর নাম্বার অফ ইয়ার্স, আমরা বলেছি যে পরিশোধযোগ্য ঋণপত্র একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, তাহলে এন এটা আইদার 5 ইয়ার্স অর 8 ইয়ার্স 10 ইয়ার্স হোয়াট এভার ইট মে বি, তাহলে এন দ্বারা নাম্বার অফ ইয়ার্সকে রেফার করবে। আরবিটা ভালো করে শুনে রাখো, রিডিমেবল ভ্যালু। অনেক ক্রাইটেরিয়া এটাকে এফবি দিয়ে করেছে, ফেস ভ্যালু দিয়ে করেছে, সেটা দিয়ে করবে না। ফেস ভ্যালু দিয়ে করলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? কেননা যে সকল শেয়ার বা ডিবেঞ্চার তুমি মেয়াদ শেষে অধিহারে পরিশোধ করবে সেক্ষেত্রে ফেস ভ্যালু এবং রিডিমেবল ভ্যালু সেম হবে না, সেক্ষেত্রে অঙ্কগুলো ভুল হয়ে যাবে। বাট বাস্তবে দেখা যায় যে অধিকাংশ অঙ্কই দেখা যায় যে রিডিমেবল ভ্যালু এবং ফেস ভ্যালু সেম। ওই সকল কারণে এই যে এফবি দিয়ে করলেও তোমাদের দেখা যায় সেম রেজাল্ট আসবে। কিন্তু বিপদটা হবে তখনই যখন যে সকল অঙ্কে তোমাকে ফেস ভ্যালু মনে করো 100 টাকা আর রিডিমেবল ভ্যালু 110 টাকা বা 105 টাকা বা 115 টাকা 125 টাকা, তখনই কিন্তু আর এফবি বা ফেস ভ্যালুতে রেজাল্ট আসবে না। সুতরাং শিখবে অ্যাকুরেটলি শিখবে, এখানে ফেস ভ্যালু হবে না, আর এফবি হবে না, এটা হবে আরভি রিডিমেবল ভ্যালু। যখন আমার একবারে আমি সেটা মূল্য পরিশোধ করে দেব তখন সেটা আমার আরবি এবং এফবি সেম হবে। কিন্তু যখন আমি অধিহারে পরিশোধ করবো তখন কিন্তু এফবি যদি 100 টাকা হয় আরবি হয়ে যাবে ওই যত টাকা অধিহারে দিচ্ছি 5 টাকা বা 10 টাকা। এক্ষেত্রে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখো, এতদিন তোমরা জেনে আসছো যে প্রিমিয়াম শুধু শেয়ার বিলি করার ক্ষেত্রে নেওয়া হয় কোম্পানি, কিন্তু আবার এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোম্পানি শেয়ারটার মূল্যটা যখন পরিশোধ করবে, ডিবেঞ্চারের মূল্য যখন পরিশোধ করবে তখন কিছু টাকা অতিরিক্ত পরিশোধ করে, সেটাকে বলে তোমার প্রিমিয়াম অন রিডেমশন, ওটার প্রতীক হলো পিআর। আর প্রিমিয়াম অন ইস্যু সেটা হলো পিআই। শেয়ার ইস্যু করার সময় বা শেয়ার বিলি করার সময় কোম্পানি যেই অধিহারটা গ্রহণ করে সেটাকে বলা হয় প্রিমিয়াম অন ইস্যু বা পিআই। আর শেয়ারটা পুনরায় মূল্য পরিশোধ করার সময় কোম্পানি যদি অধিহারে পরিশোধ করে সেটাকে বলা হয় প্রিমিয়াম অন রিডেমশন। সুতরাং যে সকল অঙ্কে যেটা পরিশোধযোগ্য, যে সকল অঙ্ক অধিহারে এই ডিবেঞ্চারের মূল্যটা পরিশোধ করবে সে সকল অঙ্কে ফেস ভ্যালু দিয়ে যদি অঙ্ক করো অঙ্কটা রেজাল্ট আসবে না, নাম্বার উইল বি 0। সুতরাং অ্যাকুরেটলি শিখতে হবে, এটা এফবি না লিখে লিখতে হবে আরভি। ওকে, আর এটা হলো আরভি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে তোমার এই সূত্রটা তোমাদের অনেকে পরিচিত, তোমরা যারা ওয়াইটিএম করেছো ওয়াইটিসি করেছো সেক্ষেত্রেও এই ফর্মুলাটা তোমরা এর আগে ইউজ করেছো। ওকে, তাহলে আমার এটা কস্ট অফ রিডিমেবল ডেট, এটা বিফোর ট্যাক্স হলো। আর আফটার ট্যাক্সের ক্ষেত্রে এই অংশটা পুরোপুরি সেম, জাস্ট এখানে আমি ট্যাক্স রেটটা অ্যাডজাস্ট করবো 1 মাইনাস টিআর। আগে এখানে যেটা ছিল ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস টিআর, এখন এই পুরো বিষয়টাকে সমন্বয় হওয়ার পর 1 মাইনাস টিআর করতে হবে। তো তোমাদের অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে এই যে স্টার দিয়ে রেখেছি এই বিষয়টুকু মাথায় রাখবে, যে সকল অঙ্কের ক্ষেত্রে সুদের হার এবং করের হার উল্লেখ থাকবে তখন আর আমাকে এত কিছু করতে হবে না, জাস্ট আমরা ক্যারি করে ফেলবো কেআই ইন্টু 1 মাইনাস টিআর, তাহলে আমাকে 1 মিনিটে আমার আফটার ট্যাক্স কস্ট অফ ডেট চলে আসবে। অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে তোমার এই যে টাইম সেভ করার জন্য বা স্টুডেন্টদেরকে মানে এতটা প্রেশার না দেওয়ার জন্য এগুলো কিছু বের করতে হয় না, প্রসেস বলা থাকে 10% ডিবেঞ্চার, 8% ডিবেঞ্চার। ওই যে 8% 10% দেওয়া আছে আর ট্যাক্স রেট আছে 40%, তাহলে তখন আমি সরাসরি আমার সুদের হারও উল্লেখ আছে করের হারও উল্লেখ আছে, তখন আমি সরাসরি চলে যাব এড ইকুয়ালস টু কেআই ইন্টু 1 মাইনাস টিআর। ওকে, এটা একটা সংক্ষিপ্ত ফর্মুলা, বাট এটার কিন্তু কন্ডিশন আছে, সেক্ষেত্রে কোনো ফ্লোটেশন কস্ট থাকতে পারবে না। আবার অনেক সময় তোমাদেরকে তোমরা একটু বিষয়টা মাথায় রেখে, যে তোমরা 4th ইয়ার লেভেল স্টুডেন্টস, তোমাদের কিন্তু এত ইজি কোশ্চেন নাও দিতে পারে, এই ধরনের দিয়ে আবার ফ্লোটেশন কস্ট দিয়ে দিতে পারে। যদি ফ্লোটেশন কস্ট বা ডিবেঞ্চার বা ঋণপত্র বিক্রয়ের খরচ থাকে তখন আবার এই সূত্র কিন্তু কাজ করবে না। তাহলে এটা এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে একটু সচেতনভাবে ইউজ করতে হবে। যদি করের হার উল্লেখ থাকে, সুদের হার উল্লেখ থাকে এবং কোনো ফ্লোটেশন কস্ট না থাকে তবেই কেবলমাত্র আমরা এই সূত্রটা নিরাপদে ব্যবহার করতে পারবো। তাহলে এই ছিল আমার কস্ট অফ লং টার্ম ডেট বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্সের বিষয়ে আলোচনা। তাহলে এটাই মূলত কস্ট অফ ক্যাপিটালে আমাদের মূল কম্পোনেন্টস, ঠিক আছে? এটাই হলো আমার ঋণকৃত মূলধন, এরাই কোম্পানির সরাসরি ঋণদাতা।
আর বাকি যে তিনটা পক্ষ এরা একটু সফট লোন, এদেরকে কস্ট অফ প্রেফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার মালিক। অর্থাৎ তোমরা এটা জানো যে সকল শেয়ার মালিকগণ কোম্পানির লভ্যাংশ বিতরণ এবং কোম্পানি বিলুপ্ত সাধনের ক্ষেত্রে তাদের কোম্পানিতে তাদের যে প্রাপ্য টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করেন তাদেরকে বলা হয় অগ্রাধিকার শেয়ার মালিক। তারা যে শেয়ারগুলো ক্রয় করে সেগুলোকে বলা হয় প্রেফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে। এই ধরনের শেয়ারের কিন্তু একটা নাম আছে, এদেরকে হাইব্রিড শেয়ারও বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে বিকল্প নামটা জেনে রাখবে। ইদানিংকালে হাইব্রিড শব্দটা আমরা বেশি শুনতে পাচ্ছি, রাজনৈতিক অঙ্গনে শোনা যায় হাইব্রিড। সুতরাং এই হাইব্রিড কিন্তু আমাদের একটা পাঠ্যপুস্তকের অংশ। এই অগ্রাধিকার শেয়ারকে কিন্তু বলা হয় হাইব্রিড শেয়ার বা হাইব্রিড স্টক। ওকে, তাহলে হাইব্রিড স্টক কোনটা? অগ্রাধিকার শেয়ারকে বলা হবে হাইব্রিড, কেননা তারা অগ্রাধিকার ভোগ করে বিধায়। ওকে, তাহলে কি কি অগ্রাধিকার তাদের আছে? লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, আবার কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে কোম্পানির কাছে যে তাদের পাওনা, সেই পাওনা ফেরতের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবে। তাহলে কি হবে? আগে ঋণের সুদ পরিশোধ হবে, তারপর অগ্রাধিকার শেয়ারের যে নির্দিষ্ট লভ্যাংশ সেটা পরিশোধ হবে, তারপর অবশিষ্টরা এই কমন স্টক যারা তারা পাবে। ওকে, তাহলে আসো এই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে দুইটা আছে, একটা হলো কস্ট অফ প্রেফার্ড স্টক, দুই ধরনের, একটা হলো তোমার পারপিচুয়াল প্রেফার্ড স্টক। পারপিচুয়াল শব্দ অর্থ আমরা এখানে লিখে দিয়েছি, তাই আমি আর এখানে রিপিট করে নিই। তাহলে পারপিচুয়াল মানে কি? অপরিশোধযোগ্য। অর্থাৎ আমরা যেই শেয়ারটা, যে অগ্রাধিকার শেয়ারটা কোম্পানির লাইফ টাইম আমরা মূল্য পরিশোধ করবো না, সেটা হবে পারপিচুয়াল প্রেফার্ড স্টক। ওকে, এটা কেপি, কে ফর কস্ট আর পি ফর প্রেফার্ড স্টক। এই জিনিসগুলো যেহেতু বোর্ডের শর্টেজ স্পেস, আমি এগুলো লিখিনি, মুখে বলে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে ফেলবে। তাহলে কে ফর কস্ট আর পি ফর প্রেফার্ড স্টক। এটা ফর্মুলা ডিপি ডিভাইডেড বাই এনএসপি ইনটু 100। তাহলে ডিপি ডিভাইডেড বাই এনএসডি ইনটু 100। ডিপি ফর প্রেফার্ড ডিভিডেন্ড। ওকে, ডিপি, ডি ফর ডিভিডেন্ড আর পি ফর প্রেফার্ড স্টক। তাহলে ডিভিডেন্ড ফর প্রেফার্ড স্টক অর্থাৎ সিম্পলি প্রেফার্ড ডিভিডেন্ড, অগ্রাধিকার লভ্যাংশ। আর এনএসবি আগের মতো এফবি, তারপরে এসবি, তারপরে এনএসবি, একইভাবে অধিহার অবহার সমন্বয় হবে। আর যদি এটা রিডিমেবল হয়ে যায় তাহলে দেখো এই যে সূত্রগুলো সিমিলার আছে। দেখো যখন এটা রিডিমেবল হয়ে যাচ্ছে, এখানে যেহেতু এখানে তোমার ট্যাক্সের কোনো অগ্রাধিকার শেয়ার থেকে কোম্পানি কোনো ট্যাক্স বেনিফিট পাবে না, তাই এখানে ট্যাক্সের বিষয়টা নাই, আফটার ট্যাক্স বিফোর ট্যাক্স নাই। এখানে শুধুমাত্র ট্যাক্স বেনিফিটটা পাওয়া যায় ঋণকৃত মূলধনের ক্ষেত্রে, অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এবং সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোম্পানিগুলো ট্যাক্স বেনিফিট পাবে না। আর আমরা একটু পরে সাধারণ শেয়ারের ক্ষেত্রে দেবো যে উল্টো সাধারণ শেয়ার মালিক থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তাহলে আসো, তাহলে এখন আমি যদি এই বিফোর ট্যাক্স এই সূত্রটাই মাথায় রাখি, তাহলে আমার কিন্তু রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের ফর্মুলাটা হয়ে যাবে। দেখো জাস্ট রিডিমেবল শেয়ার মালিকটা পাবে ইন্টারেস্টের জায়গায় ডিভিডেন্ড। তাহলে এই ইন্টারেস্টের জায়গায় খালি ডিপি বসছে, আর পুরোটা সেম আছে, আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। সুতরাং কোনো স্টুডেন্ট যদি এই ফর্মুলাটা মাথায় রাখে এবং সে যদি বুঝতে পারে যে ঋণদাতারা পাবে ইন্টারেস্ট, তাই এখানে হবে ইন্টারেস্ট, আর অগ্রাধিকার শেয়ার মালিকরা পাবে লভ্যাংশ, এখানে হবে ডিপি। আর ফর্মুলা অল দ্য সেম, নো চেঞ্জ, নাথিং চেঞ্জ। ওকে, নো চেঞ্জ ইজ দেয়ার। ওকে, তাহলে ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর এখানে ডিপি প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর ডিপি যে নিচের অংশটা পুরোপুরি সেম, আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে মুখস্থ করে সব মনে রাখবে, নিচের অংশটা হলো গড়, এটা রিডিমেবল ভ্যালু এবং নেট সেল ভ্যালুর গড়, আর এটা হলো রিডিমেবল ভ্যালু থেকে নেট সেল ভ্যালু বিয়োগ করে নেট যে খরচটা থাকবে ওই খরচটাকে তুমি নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করবে। তাহলে এটা হলো আরবি এবং এনএসবি ডিফারেন্সকে নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ হবে, আর এটা হলো আরবি এবং এনএসবির গড় মূল্যটা। ওকে, তাহলে আমরা এই কস্ট অফ প্রেফার্ড স্টকও পেয়ে গেলাম। একটা হলো অপরিশোধযোগ্য, আর একটা হলো পরিশোধযোগ্য। অপরিশোধযোগ্যটা ভেরি সিম্পল, ডিপি ডিভাইড বাই এনএসবি ইনটু 100। তাহলে আমাদের এটা হলো একবারে পিওর লোন, এটাকে আমরা বলতে পারি সফট লোন। এরপরে আমরা চলে যাব কোম্পানির মূল মালিক যারা, কমন স্টক। এখন প্রশ্ন হতে পারে যে তারা তো কোম্পানি মালিক, তাদের পেছনে আমার ব্যয় কেন? তারা যদি এই কোম্পানিতে শেয়ারগুলো বিনিয়োগ না করতো, তারা তো এই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করতে পারে। সুতরাং তারা যে কোম্পানিতে বিনিয়োগ করেছে নিশ্চয়ই একটা
আশা নিয়ে করেছে, তারা কোম্পানির কাছে ন্যূনতম যে লভ্যাংশটা প্রত্যাশা করে সেটি হলো এই শেয়ার মালিক, সাধারণ শেয়ার মালিকদের পিছনে কোম্পানির ব্যয়। মূলত এরাই কোম্পানির মূল মালিক। অগ্রাধিকার শেয়ার মালিকদের কিন্তু কোম্পানিতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভোটাধিকার থাকে না। দে হ্যাভ নো ভোটিং রাইটস। সকল প্রকার ভোট দেওয়ার অধিকার আছে কেবলমাত্র সাধারণ শেয়ার মালিকদের। তারা তোমার কোম্পানির ডাইরেক্টর নির্বাচন করতে পারে, ঠিক আছে। তারা এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে থেকে তারা তাদের মতামত প্রদান করতে পারে। এখানে আসলে আমরা দুটো মডেলের অঙ্ক দেখতে পাবো। একটা হলো ডিভিডেন্ড মডেল। এই ডিভিডেন্ড মডেলের ক্ষেত্রে আমার ফর্মুলাটা হলো কে ই। এখানে কস্ট অফ ই ফর ইকুইটি। ইকুইটি তোমরা জানো কমন স্টক একটা নাম ইকুইটি স্টক। তাহলে যে যদি এটা ডিভিডেন্ড মডেল থেকে আসে তোমাদের প্রশ্ন করে বুঝতে হবে এটা কোন মডেলের অঙ্ক আসছে, এটা কি ডিভিডেন্ড মডেল আসছে না ডিভিডেন্ড গ্রোথ মডেলের অঙ্ক আসছে। আমরা যদি প্র্যাকটিক্যাল প্রবলেম করবো তখন দেখবে ভেরি ইজিলি যে সকল অঙ্কে যে গ্রোথ কথাটা থাকবে সেটা হয়ে যাবে গ্রোথ মডেলের, আর যেখানে গ্রোথ কথাটা থাকবে না সেটা হবে ডিভিডেন্ড মডেলের অঙ্ক। তাহলে ডিভিডেন্ড মডেলের ক্ষেত্রে d0 অবলিক d1 ডিভাইড বাই p0 ইনটু 100। এক্ষেত্রে কোন রাইটার d0 ইউজ করেছেন, কোন রাইটার d1 ইউজ করেছেন। তো হোয়াট এভার ইট মে বি, তোমরা জেনে রাখবে যে ডিভিডেন্ড মডেলের ক্ষেত্রে লভ্যাংশ যেহেতু অপরিবর্তিত থাকে, এখানে কোন রাইটারকে জিরো ডিভিডেন্ড মডেলও বলেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু ডিভিডেন্ডটা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে d0 আর d1 এর মান সেম হয়। সুতরাং এটা নিয়ে এতটা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। d0 বিনিয়োগটা হলো অতীত লভ্যাংশ, পাস্ট ডিভিডেন্ড, আর d1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড, ভবিষ্যতের লভ্যাংশ। আর এই ক্ষেত্রে ডিভিডেন্ড মডেলের ক্ষেত্রে আমরা যেহেতু একটা পূর্ব শর্ত অনুমিত শর্ত ধরে নিচ্ছি যে লভ্যাংশটা আনচেঞ্জড থাকবে, তাহলে এটা d0 যা d1 ও তা। তার কোন স্টুডেন্ট যদি d1 লিখেও তাহলে তার অঙ্ক ভুল হবে না। কিন্তু আমরা যখন ডিভিডেন্ড গ্রোথ মডেলে যাব তখন এটা অবশ্যই d1 লিখতেই হবে। তাহলে ডিভিডেন্ড মডেলে কেউ যদি d0 দিয়ে লিখে দ্যাট অলসো ওকে, আর কেউ যদি d1 ইউজ করে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তাই আমি দুটো লিখে দিয়েছি যাতে এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। কেননা এই ডিভিডেন্ড মডেলের ক্ষেত্রে ধরে নেওয়া হয় লভ্যাংশের পরিমাণটা অপরিবর্তিত থাকবে ইয়ার্স টুগেদার। ওকে, তাহলে যেটা অতীত লভ্যাংশ ভবিষ্যৎ লভ্যাংশ তাই। তাহলে কোন স্টুডেন্ট যদি d0 ইউজ করে সেটাও সঠিক, কোন স্টুডেন্ট যদি d1 ইউজ করে সেটাও সঠিক। এটা বিভিন্ন রাইটাররা দুটোই, কেউ d1 ইউজ করেছে কেউ d0 ইউজ করেছে। তাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি দুটোই লিখে দিয়েছি। তো এটা হলো তোমার ডিভিডেন্ড মডেল। এরপর আসি ডিভিডেন্ড গ্রোথ মডেল, লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। যখন আমরা যে সকল অঙ্কে দেখবো অঙ্কে গ্রোথ বলা আছে, ডিভিডেন্ড গ্রোথ রেট ইজ 6%, 4%, তখন আমরা এটা বলছি যে গ্রোথ মডেল অঙ্ক আসছে। আর গ্রোথ মডেলের ক্ষেত্রে এটা অবশ্যই d1 ডিভাইডেড p0 প্লাস d ইন্টু 100। এখানে p0 হলো তোমার শেয়ারের বর্তমান বাজার মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার। ওকে, তাহলে আমার এখানে d1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড। আবার শুনে রাখো d0 হলো পাস্ট ডিভিডেন্ড বা ডিভিডেন্ড পেইড in the last year, আর d1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড উইল বি পেইড ইন দ্য নেক্সট ইয়ার দ্য কোম্পানি উইল পে ডিভিডেন্ড। এই ধরনের ল্যাঙ্গুয়েজ যখন থাকবে সেটা হয়ে যাবে d1। তো বুঝতে পারি 0 দ্বারা আমার ডিজিটটা শুরু হলো, তারপরে 1 2 3। ওকে, তাহলে 0 বলতে অতীত আর 1 বলতে ভবিষ্যৎ, ঠিক আছে। তাহলে আমার যখন ডিভিডেন্ড গ্রোথ মডেল হয়ে যাবে তখন k ইকুয়ালস টু d1 ডিভাইডেড বাই p0 প্লাস g ফর গ্রোথ রেট ইনটু 100। কোন রাইটার কি করেছে d1 বাই p0 ইনটু 100 তারপরে প্লাস g করেছে, কোনো অসুবিধা নেই। তবে এটা দেখতে সুন্দর, আর ওটা তোমার এটা এরকমও লিখেছে কোন রাইটার, এটাকে অনেকে এইভাবে লিখেছে k ইকুয়ালস টু d1 বাই p0 ইনটু 100 প্লাস g, এভাবে লিখতেছে। তাহলে এটাও লিখতে পারো, অথবা এইভাবে লিখলে আমার লেটারগুলো একসাথে গেল, ডিজিটটা আলাদা গেল, নো প্রবলেম। তাহলে d1 বাই p0 প্লাস g ইন্টু 100 অথবা d1 বাই p0 ইন্টু 100 প্লাস g, হোয়াট এভার ইট মে বি, দুটাই প্রযোজ্য। আর যদি কস্ট অফ নিউ ইস্যু কমন স্টক আসবে, আমরা যদি কোম্পানি নতুন করে শেয়ার বিক্রি করতে যাই তখন আমার হয়ে যাবে k ইকুয়ালস d1 বাই p0 মাইনাস fc প্লাস g ইন্টু 100। কারণ কোম্পানি এই fc এর ফ্লোটেশন কস্ট, কোম্পানি যখন নতুন করে শেয়ার বিক্রি করতে যাবে তখনই ফ্লোটেশন কস্টের প্রশ্নটা আসবে। কোম্পানির এক্সিস্টিং বা বিদ্যমান শেয়ারটা যখন বিক্রি করবে তখন আর এই ফ্লোটেশন কস্টের প্রয়োজন নেই। আর যখন কোম্পানি নতুন করে শেয়ার বিক্রি করতে যাবে তখন কোম্পানিকে
এটা প্রসপেক্টাস ইস্যু করতে হয়, তারপরে পেপারে বিজ্ঞাপন দিতে হয়, তারপরে তোমার ম্যানেজার্স টু দ্য ইস্যু নিয়োগ করতে হয়, আর অনেক খরচ আছে, আন্ডার রেটার্স কমিশনের প্রয়োজন হয়। সুতরাং অনেকগুলো খরচ যোগ হয়ে সবগুলো খরচকে বলা হয় ফ্লোটেশন কস্ট, অর্থাৎ সেটাকে ফ্লোট করার জন্য, বাজারে নিয়ে আসার জন্য যে খরচ সেটাকে বলা হয় ফ্লোটেশন কস্ট। ফ্লোট শব্দ অর্থ ভাসানো, ফ্লোটিং এ বোট, নদীতে নৌকা ভাসানো, আর এক্ষেত্রে শেয়ার বাজারে শেয়ারটাকে ভাসানো বা শেয়ার বাজারে শেয়ারটা আনা, এটাকে বলা হয় ফ্লোট। আর ফ্লোট করতে যে আমার যে খরচ সেটা হলো ফ্লোটেশন কস্ট। ওকে, আমি কনফিউজ হবে যে এখানে আমরা কে দ্বারা লিখলাম, এটা ল্যাটিন ওয়ার্ড আর এটা জাস্ট ইংলিশ ভার্সন ফ্লোটেশন কস্ট, সুতরাং এটা এফসি। কেউ কেউ শুধু এফ লিখে কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে জেনে রাখতে হবে যদি নিউ ইস্যু ক্ষেত্রে হয় তাহলে সেটা হবে d1/p0 - fc প্লাস জি। সুতরাং এই ফ্লোটেশন কস্টটা তোমার ডিভিডেন্ড মডেলও থাকতে পারে, ডিভিডেন্ড গ্রোথ মডেলও থাকতে পারে, যেখানে থাকবে আমরা সেখানে এটা প্রয়োগ করব। ওকে, তাহলে এক্ষেত্রে যে সকল অঙ্কের ক্ষেত্রে আমার ফ্লোটেশন কস্ট থাকবে সেটা আমরা বুঝে নেব, এটা নিউ ইস্যু কোম্পানি কমন স্টক। ওকে, তাহলে আমার এই কস্ট অফ ইকুইটি এটা একটু ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সাধারণত যে কস্ট অফ ডেট এবং কস্ট অফ প্রেফার্ড স্টক খুব একটা পেইনফুল হবে না, আমাদের জন্য পেইনফুল যেটা হবে কস্ট অফ কমন স্টক, এটাকে আইদার ইট ইজ ডিভিডেন্ড মডেল আর ইট ইজ ডিভিডেন্ড গ্রোথ মডেল, এইটা আমরা একটু কনফিউশনে পড়ে যাব। আরও যেটা কনফিউজ হবো যে ওয়েদার ইট ইজ D0 আর D1। এক্ষেত্রে দেখো আমি দুইটা ফর্মুলা যদি কমনলি লিখে রাখছি, আর D1 = D0 × 1 + G। যে সকল অঙ্কে তোমাকে D0 দেওয়া থাকবে তখন কিন্তু ফর্মুলাটার জন্য D1 লাগবে, কারণ তোমাকে D0 কে D1 এ রূপান্তর করতে হবে। আর D1 এর ফর্মুলা জেনে রাখো, D1 = D0 × 1 + G। ওকে, তাহলে তোমাদেরকে এই বিষয়গুলো কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে, কষ্টটা খুব ভালো করে বুঝতে হবে। সুতরাং তোমরা নেক্সট ক্লাস জন্য ওয়েট করো, আমরা নেক্সট ক্লাসে একটা অঙ্ক নেব যেখানে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করব, যে এটা কী করে বুঝবো যে আমরা এটা অতীত লভ্যাংশও না ভবিষ্যৎ লভ্যাংশ, এটাকে D0 না D1। ফাইনালি আসো কস্ট অফ রিটেইনড আর্নিংস। কস্ট অফ রিটেইনড আর্নিংস কি? অবন্টিত আয় ব্যয়। কোম্পানি তার ভবিষ্যতে আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য লভ্যাংশের যে অংশটা শেয়ার মালিকদের মধ্যে বিতরণ না করে কারবারে রেখে দেয়, এই রেখে দেওয়া অংশটাও ব্যয়বিহীন নয়। সাধারণ শেয়ার মালিকদের এই টাকাটা রিটেন আর্নিংসের দাবিদার একমাত্র সাধারণ শেয়ার মালিকগণ, অগ্রাধিকার শেয়ার মালিকগণ পাবে না, ঋণদাতারা তো পাবেই না। তাহলে এই সাধারণ শেয়ার মালিকগণ বলতে পারে যে এই টাকাটা যদি কারবারে রেখে দেওয়া না হতো তাহলে তো আমাদের পকেটে আসতো, তাহলে আমরা এই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করে কিছু মুনাফা অর্জন করতে পারতাম। সুতরাং এটাও ব্যয়বিহীন নয়। সুতরাং আমাকে এই কস্ট অফ রিটেন আর্নিংসের ব্যয়টাও নির্ণয় করতে হবে। যে সকল ক্ষেত্রে তোমার এই রিটেন আর্নিংস এর ক্ষেত্রে অধিকাংশ অঙ্কে দেখা যাবে যে কস্ট অফ কমন স্টক আর রিটেন আর্নিংসের ব্যয় সমান। ঠিক আছে, কখন পার্থক্য হবে? যে সকল অঙ্কে তোমার যে ফ্লোটেশন কস্ট থাকবে তখন কিন্তু আর কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ রিটেন আর্নিংস সমান হবে না, কেননা রিটেন আর্নিংসের ক্ষেত্রে কোনো ফ্লোটেশন কস্ট নাই, এই টাকাটা কোম্পানির মধ্যেই আছে। ফ্লোটেশন কস্ট কেবলমাত্র নিউ ইস্যুর ক্ষেত্রে হয়। তাহলে কমন স্টকের যে সকল অঙ্কের ক্ষেত্রে দেখবে যে ফ্লোটেশন কস্ট আছে তখন কস্ট অফ কমন স্টক আর কস্ট অফ রিটেন আর্নিংস ভিন্ন হয়ে যাবে। দেখো তোমরা ফর্মুলা যদি দেখো, এই যে আমি একটু আগে বলতেছিলাম যে ঋণকৃত মূলধনের ক্ষেত্রে কোম্পানি করের সুবিধা পায়, আর কোনো অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোম্পানি কোনো করের সুবিধা পায় না, বরঞ্চ কোম্পানির কাছ থেকে যে শেয়ার মালিকগণ শেয়ার ক্রয় করে তাদেরকে ব্যক্তিগত আয়কর প্রদান করতে হয়। যে সকল অঙ্কে ব্যক্তিগত আয়কর প্রদান করার বিষয়টা উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে দেখো KR = D1/P0 + G × 100, তাহলে সেম ফর্মুলাটা আছে D1/P0 + G × 100। তার মানে কি আমার এই ক্ষেত্রে এই ফ্লোটেশন কস্টটা খালি আসবে না, রিটেন আর্নিংস ক্ষেত্রে আমার ফ্লোটেশন কস্ট নেই। তাহলে ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হলে যেটা KR সেটা KE = KR। ওকে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে এরকম যদি থাকে আর ফ্লোটেশন কস্ট না থাকে আমরা KE বের করে রিটেন আর্নিংস লিখে দেবো KR KE KR এত, আমাকে আর ক্যালকুলেশন করা লাগবে না। তারপর আমরা যদি করতে চাই করে দেবো, যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হয় তাহলে KR মানে কস্ট অফ রিটেন আর্নিংস D1/P0 + G × 100। আর যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে হয় তখন KR = D1/P0 আর D1 থেকে TP, ট্যাক্স পেড ফর পার্সোনাল বা পার্সোনাল ট্যাক্স রেট। ওকে, P দ্বারা পার্সোনাল, T দ্বারা ট্যাক্স রেটকে বোঝানো হচ্ছে। এটা হলো TR ট্যাক্স রেট।
কোনো এটা টিসি লিখেছে, কোনো এটাকে টিপি সবাই ইউজ করেছে, এটা টিসি, এটা টিসি ফর কর্পোরেট ট্যাক্স রেট। ওকে, সুতরাং এটা টি আর শুধু ট্যাক্স রেট, আর কোনো এটা টিসি লিখেছে, টি ফর ট্যাক্স রেট আর সি ফর কর্পোরেট, সি দ্বারা কর্পোরেট আর পি দ্বারা পার্সোনাল। তাহলে যখন আমার ব্যক্তিগত আয়কর প্রদান করতে হবে, রিটার্ন আর্নিংস রেটে D1 ডিভাইডেড বাই D1 মাইনাস টিপি ডিভাইডেড বাই P0 প্লাস G ইন্টু 100। এই ফর্মুলাগুলো তোমরা এই ফর্মেটেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই যে আমরা চারটা উৎসের ব্যয় নির্ণয় করলাম, এগুলাকে বললাম স্পেসিফিক সোর্সেস অফ কস্ট অফ ক্যাপিটাল। ওকে, সুনির্দিষ্ট উৎস ব্যয়, মূলধনের সুনির্দিষ্ট উৎসের ব্যয়। এই চারটা ব্যয় বা যে কোনো তিনটা ব্যয় থাকবে, কোনো অঙ্কে দুটো ব্যয় থাকে, যে কটা ব্যয় থাকুক না কেন সবগুলো ব্যয় আমাকে আগে ইন্ডিভিজুয়ালি নির্ণয় করতে হবে। ইন্ডিভিজুয়ালি নির্ণয় করার পর ফাইনালি আমরা যাব ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটার প্রতীক হলো WACC বা KO, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা KO, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এটা হলো KD ইন্টু WD প্লাস KP ইন্টু WP প্লাস KE ইন্টু WE প্লাস PR ইন্টু WR। ওকে, তাহলে আসো এখানে ওই যে একই কথা প্রযোজ্য, বোর্ডের স্পেস শর্ট থাকার কারণে আমি ব্যাখ্যাগুলো লিখিনি। আমরা সবাই এবার সিস্টেম জেনে গেছি, KD মানে কস্ট অফ ডেট, এর W তারপর WD মানে ওয়েটস অফ ডেট। এখানে আমি তাহলে হেয়ার W মিনিংটা দিয়ে রেখেছি, W ফর ওয়েট। তাহলে ওয়েট WD মানে ওয়েটস ফর ডেট, আর KP হলো কস্ট অফ প্রেফার্ড স্টক, আর WP মানে ওয়েটস ফর প্রেফার্ড স্টক, আর KE হলো কস্ট অফ ইকুইটি, আর WE হলো ওয়েটস অফ ইকুইটি, KR হলো কস্ট অফ রিটেন আর্নিংস, আর WR হলো ওয়েটস অফ রিটেন আর্নিংস। আমরা এই ফর্মুলাতে করতে পারি, অথবা আমরা কলাম করে রো কলাম করে প্রত্যেকটা কস্টের ওয়েট বের করে করতে পারি। আর ওয়েটটা কীভাবে বের করবো, আমরা ওয়েটটা বের করে এর আগে তোমাদেরকে যে ইনভেস্টমেন্ট থিওরিজের মধ্যে দেখিয়েছিলাম। আমরা টোটাল ক্যাপিটালটা বের করবো, টোটাল ক্যাপিটাল দিয়ে প্রত্যেকটা ডেটকে ভাগ করলে ওয়েটস অফ ডেট পেয়ে যাবো, টোটাল ক্যাপিটাল দ্বারা প্রেফার্ড স্টককে ভাগ করলে WP পেয়ে যাবো, টোটাল ক্যাপিটাল দ্বারা কমন স্টককে ভাগ করলে WE পেয়ে যাবো, আর টোটাল ক্যাপিটাল দ্বারা রিটেন আর্নিংসকে ভাগ করলে WR পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট এবং ফর্মুলা। আমরা আজকে ক্লাস এখনই শেষ করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে প্রথমেই এই অধ্যায়টা তোমরা থিওরিটিক্যাল তোমাদের বইতে, এটা বাংলাতে সুন্দর করে লেখা আছে, যে রেটের বই ফলো করো না কেন একদম ঠান্ডা মাথায় প্রথম পাতা থেকে পুরোটা আগে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়ো। পড়ে এই ফর্মুলাগুলো যদি মনে করো তাহলে তোমরা কপি করে নিতে পারো, অথবা বইতে ফর্মুলা দেওয়া আছে। তারপরে এই ইয়েতে যাও, সরাসরি এক্সারসাইজে যাওয়ার দরকার নেই, প্রবলেমে চলে যাও। প্রবলেম থেকে ধরে প্রথমে তুমি যে প্রেফার্ড স্টকের যে লং টার্ম ডেটের ব্যয়গুলো নির্ণয় করো, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে, বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স, তারপরে ইস্যুড অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট অঙ্ক করো, অথবা সমমূল্যে যদি ঋণপত্র বিক্রি করে, অধিকারে যদি বিক্রি করে, অভারে যদি বিক্রি করে, বইতে খুললেই পাবো এদের অঙ্ক সব সলভ করে দেওয়া আছে। এই ফর্মুলাগুলো সামনে রেখে প্র্যাকটিস করো। যদি না পারো, রেজাল্ট যদি ডিসঅ্যাগ্রি করে আমাকে সরাসরি ফোন করো যে এটা তো হচ্ছে না, এই ফর্মুলা কাজ করতেছে না। অবশ্যই কাজ করবে, তুমি সঠিকভাবে লিখতে পারো। আর বইতে তো সমাধান করে দেওয়া আছে, আগেই সমাধানের দিকে যাবা না, আগে নিজে ট্রাই করো, তারপরে সমাধান। তারপরে যেমন কস্ট অফ ডেট রিডিউমেবল পারপিচুয়াল হয়ে যাবে, তারপরে তুমি চলে যাও কস্ট অফ প্রেফার্ড স্টক, তারপরে চলে যাও কমন স্টকের আগে ডিভিডেন্ড মডেল করো, ডিভিডেন্ড গ্রোথ মডেল করো, কীভাবে বুঝতে পারে যে ডিভিডেন্ড মডেল অঙ্ক, কীভাবে ডিভিডেন্ড গ্রোথ মডেল অঙ্ক, কীভাবে বুঝবে D0, কীভাবে বুঝবে D1, ডিটেল ব্যাখ্যা বইগুলোতে দেওয়া আছে। তারপর কস্ট অফ রিটেন আর্নিংস করো, ফাইনালি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল করো। আর আমরা নেক্সট ক্লাসে একটা কমপ্লিট অঙ্ক করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।